মুজিববাদকে কবর দিতে হবে, সেই কথাটা কি গোপালগঞ্জে যেই বলতে হবে? দেশটাকে ক্রমান্বয়ে একটা গৃহযুদ্ধের একটা আশঙ্কার দিকে ঠেলে দেওয়া। রাজনীতিটা টি-20 খেলার ম্যাচ না। গুরুতর নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। আপনার কবর দেওয়াটা সত্য। আমার বন্ধুরা যখন কথা বলেন যে 72-এর সংবিধানে কবর দিতে হবে, এ কথা যখন আপনি বাইরে বলেন, ভেতরে কিন্তু আপনি আলোচনাটা করছেন 72-এর এই সংবিধানের ভিত্তিতে তাকে কিভাবে গণতান্ত্রিক করা যাবে, অসাম্প্রদায়িক করা যাবে, তাকে জবাবদিহিমূলক করা যাবে, দায়বদ্ধ করা যাবে, এটা নিয়ে এই জাভেদ রাসেল নিশ্চয়ই এটা দলের মধ্যে আলোচনা করবেন, কথা বলবেন। মানুষ এটা কিভাবে নেন? আপনি পুরোটাকে নাকচ করছেন, এটাকে আপনি কবর দিয়ে ফেলবেন। আবার আপনি ঐক্যমত কমিশনের আলোচনা সেটাকে ধরে আলোচনা করছেন। কোনটা সত্য? আপনার কবর দেওয়াটা সত্য, নাকি এটা গণতান্ত্রিক করতে চান? এটা 25-এর গণ অভ্যুত্থানের চেতনায় একটা জবাবদিহিমূলক কিভাবে আমরা সংবিধান তৈরি করতে পারি একটা গণতন্ত্র রাষ্ট্রের জন্য, এই সব বিরোধিতাগুলোর অবসান হওয়া দরকার। গোপালগঞ্জে উত্তেজনা চলছিল, আপনারা জানেন, এবং কিভাবে আপনারা গেছেন, কিভাবে বেরিয়েছেন। কেন গোপালগঞ্জে যে আপনারা কি মুজিববাদকে কবর দিতে হবে, সেই কথাটা কি গোপালগঞ্জে যেই বলতে হবে? এবং আমি সাক্ষ্য দিচ্ছি, এখানে যারা বসে আছেন এই সারিতে, আমি গত 75-এর পরে আওয়ামী লীগ নিজেই তো যদি মুজিববাদ বলে কিছু থাকে, আওয়ামী লীগ নিজেই এটাকে তারা একভাবে তারাই কবর দিয়েছে, তারা এটাকে পেছনে নিয়ে গেছে। গোপালগঞ্জে তো গেছি, কেন গেছেন আমার বন্ধুরা? গোপালগঞ্জের মানুষের মন তারা জয় করবেন। কোথায় তার সঙ্গে ফাইট, সে কথাটা তারা বলবেন, তাহলে যুক্তি দিয়ে তথ্য দিয়ে কথাটা বলবেন, এবং মানুষের সাথে আবার একই সাথে মানুষের সংবেদনশীলতাকে বিবেচনার মধ্যে কথাকে নেওয়া দরকার। এগুলো আমাদের সবার জন্য সত্য। এটা ঘটনা এখন নেট ফলাফল কি? নেট ফলাফল হচ্ছে আওয়ামী লীগকে নতুন করে ফিরে আসার জমিনটা তৈরি করা হচ্ছে কিনা। উল্টো ভাবে আওয়ামী লীগের প্রতি, যে আওয়ামী লীগ 1 বছরে কোনো ক্ষমা প্রার্থনা করেনি, দায় স্বীকার করেনি, যে আওয়ামী লীগের কোনো অনুশোচনাহীন, যার কোনো আত্মদগ্ধতার কোনো ন্যূনতম কোনো বিষয় নাই, পুরনো জমানাকে নতুন করে যে আবার প্রতিদিন যে ডিফাই করছে, যে আবার সেটাকে তারা আবার ওটাকে তাদের মতন করে একটা লজিক তারা দেবার চেষ্টা করছে। বিপ্লবের পিছনে প্রতি বিপ্লব হাঁটে, অভ্যুত্থানের পিছনে সবসময় প্রতি অভ্যুত্থান হাঁটে। বাংলাদেশের 53-54 বছর এই ধরনের ঘটনা হয়েছে। মেহেরবানি করে এটা হিসাব বিবেচনার মধ্যে নেওয়া দরকার। আমরা এদেরকে কিভাবে জনবিচ্ছিন্ন করব, ইডিওলজিক্যালি, পলিটিক্যালি, অর্গানাইজেশনালি, কালচারালি, নানাভাবে। রাজনীতিটা আমি বলেছি এটা ওয়ান ডে এবং টি-20 খেলার ম্যাচ না। এটা 5 দিনের একটা ক্রিকেট ম্যাচের মতন, আসলাম, দেখলাম, জয় করলাম। রাজনীতিটা এরকম না। আপনাদের লক্ষ্যটা কি? দেশটাকে কি আরো সহিংসতা, আরো নৈরাজ্য? এমনি এটা আধা নৈরাজ্য চলছে দেশে, আমি কথাটা প্রায় বলছি আজকাল। এবং এই নৈরাজ্যের সুযোগটা গ্রহণ করছে কারা? রাজনীতির বৃহত্তর ছত্রছায়ায় থাকা নানান লুম্পেন রাজনীতিকরা, যারা এটাকে সুযোগ হিসেবে গ্রহণ করছে। এবং সরকার যেহেতু দেশ চালাতে পারছে না, আমরা যে বিপুল সমর্থন দিয়েছি, এই সমর্থনকে সরকার কার্যকরীভাবে এটাকে তারা কাজে লাগাতে পারছে না। ফলে এরকম একটা জায়গা, আরো অস্থিতিশীলতা, আরো নৈরাজ্য, আরো সহিংসতা, এবং প্রকারান্তরে অনেকে যেটা চাইছেন, দেশটাকে ক্রমান্বয়ে একটা গৃহযুদ্ধের একটা আশঙ্কার দিকে ঠেলে দেওয়া, এরকম একটা জায়গা কারো মনের মধ্যে কাজ করছে কিনা, এগুলো আপনি হিসাবে রাখবেন না? সরকারকে বলতে চাই যে আপনারা যে পরিস্থিতি তৈরি করেছেন, ইতিমধ্যে দেশের অভ্যন্তরে গুরুতর নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। মানুষের জানমালের নিরাপত্তাহীন, অর্থনীতির অবস্থা ত্রাহি, বিনিয়োগ নাই, কর্মসংস্থায় নতুন করে মানুষ দারিদ্র্য সীমার নিচে নেমে আসছে। তারপরে যদি এটা চলে, আমাদের জাতীয় নিরাপত্তা গুরুতর বিপন্ন হওয়ার ঝুঁকি আছে। পথ কি? পথ হচ্ছে বিচার সংস্কারের পথে, নির্বাচনের যে পথে হাঁটছি সে পথটা ঘোষণা করবেন, সবাইকে আস্থার মধ্যে নেন, আলাপ আলোচনা করে নির্বাচনের মধ্য দিয়ে সরকার যদি বেরিয়ে যেতে পারেন, নতুন সরকার বা জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা দিয়ে, নিশ্চয়ই শত সমালোচনার পরও সরকারকে আমরা ধন্যবাদ জানাবো।